সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন লেখক ও বিশ্লেষক জিয়া আহমেদ, বাম দিকে আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 23 নভেম্বর 2025। হাসিনার ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 কর্মশক্তি ও টাকার অপচয় ওএডি। 2011 5 জানুয়ারি ইভিএমে ভোট, সেনা মোতায়েন হচ্ছে না। 2012 ফরমালিন মুক্ত রাজনীতির আন্দোলন শুরুর ঘোষণা ডক্টর কামাল হোসেনের। 2013 জিএসপি পুনর্বহালে এখনো যোগ্য নয় বাংলাদেশ, মার্কিন সিনেট। 2014 ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, খালেদা জিয়া। 2016 পাকিস্তানের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার দাবি গণজাগরণের। 2017 দেশের প্রতি 10 জন শিশু জন্মের মধ্যে 3টি জন্ম অস্ত্রোপচারে, মাতৃমৃত্যু বেড়েছে। 2018 ভোট পর্যবেক্ষণে বিদেশিদের অনীহা। 2019 যুবলীগের নেতৃত্বে পরশ নিখিল। 2022 ডলার সংকট, অপর্যাপ্ত আমদানি, কম উৎপাদন, খাদ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ। 2023 সর্বত্র হেলমেট বাহিনীর আতঙ্ক। শুরুতেই যাচ্ছি জি আহমেদ, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি 2011 সালের একটি সংবাদ। 5 জানুয়ারি ইভিএমে ভোট, সেনা মোতায়েন হচ্ছে না। ইভিএম এবং সেনা ছাড়া ভোট ওই সময় বেশ সমালোচিত হয়েছিল, রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতা করেছিল। আসলে ইভিএম নিয়ে একটু আলোচনা শুনতে চাই এবং সেনাবাহিনীকে একেবারে জিরো করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রেখে এই নির্বাচন কেন করতে চাওয়া হয়েছিল। দুটো বিষয় তো, একটা হলো ইভিএম আর একটা হলো সেনাবাহিনী। প্রথমে আমরা যদি ইভিএম এর দিকে তাকাই, ইভিএম জিনিসটা কি? ইভিএম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন, যে একটা আপনার কিপ্যাডের মতো জিনিস থাকবে, ডিভাইস, যেখানে আপনি আপনার পছন্দের প্রতীকে চাপ দিবেন এবং সেটা অটোমেটিক্যালি আপনার ডেটাবেজে ভোট অ্যাড হয়ে যাবে যে এখান থেকে এতগুলি ভোট পেল। এটার কতগুলি সুবিধা আছে যে আপনি ভোট হওয়ার সাথে সাথেই আপনি জানতে পারছেন যে হ্যাঁ যে কতজন এই প্রার্থীকে ভোট দিয়েছে, কতজন ওই প্রার্থীকে। ইভিএম এর বিষয়টা ছিল ওনাদের ব্যবসাকে বাড়ানোর আর একটা পথ। হ্যাঁ, কারণ হলো ইভিএম আপনার সারা পৃথিবীতেই এটা প্রথমত যেটা বিতর্কিত এবং এটা পরিত্যক্ত হয়েছিল, এবং এটা বাংলাদেশে যে আমাদের সাধারণ মানুষের যে টেকনিক্যাল নলেজ কিংবা টেকনিক্যাল স্কিল, তার সাথে এটা যায় না। কিন্তু এটাতে আপনি যদি এই একটা ব্যবসা হিসাবে নেন তাহলে এবার এটা খুব চমৎকার ব্যবসা। আপনি ধরেন আমাদের বাংলাদেশে আমাদের পোলিং বুথের সংখ্যা প্রায় 2.5 লাখ মতো। তো এখানে আমরা যদি এই 2.5 লাখ বুথে আমরা যদি 2.5 লাখ মেশিন কিনি তাহলে তো একটা বিরাট পয়সা। আপনি ধরেন আমাদের যে ইভিএমগুলি কেনা হয়েছিল, এগুলি আমরা কিনেছিলাম
2,37,000 বা এরকম একটা টাকায়, যেটা ইন্ডিয়ার যে কেনা হয় ওদের যে মেশিনগুলি তার চেয়ে 11 গুণ বেশি দাম দিয়ে কেনা হয়েছিল। এবং এই যে ইভিএম মেশিনের লাইফ এক্সপেক্টেন্সিটা হলো 15 বছর, যে অ্যাটলিস্ট 3টা নির্বাচন আপনি এই একটা মেশিন দিয়ে করতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে আমরা এই মেশিনগুলি তো আমরা কখনো ওইভাবে ব্যবহার করিনি, কোনো কোনো জায়গায় পাইলট হিসেবে ব্যবহার করেছি, কিন্তু কিনেছিলাম আমরা। কেনার পরে আমরা একবার ব্যবহার করার 5 বছরের মধ্যে আমাদের 40,000 মেশিন নষ্ট হয়ে যায়। 40,000 মেশিন, যেটাতে সে সময় পেপারে এসেছিল যে এটা 940 বা 903 কোটি টাকা, এরকম একটা বড় সংখ্যক টাকা আমরা অপচয় করে ফেলেছি। বেসিক্যালি এই জন্য আমার মনে হয় যে এটা টার্গেটটা ছিল ব্যবসাকে বাড়ানো, ব্যবসার নতুন এভিনিউ খুঁজে বের করা। আর যে সেনাবাহিনীর কথা যেটা বললেন, সেনাবাহিনীকে তো আপনার এই গত 2008-এর পরে আর সেনাবাহিনীকে ব্যবহার করা হয় নাই। পর যে 3টা ইলেকশন করেছেন এই তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিবাদী গভর্নমেন্ট, তারা কোনোটাতেই সেনাবাহিনীকে ব্যবহার করে নাই। ইভেন সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে রেখে দিয়েছে, যাদের কাছে বিভিন্ন সময় এই এলাকার জনসাধারণ কিংবা যারা ভোট দিতে যে ব্যর্থ হয়েছেন তারা অভিযোগ করেছেন যে আপনারা আসেন দেখেন এখানে ভোট কেন্দ্র দখল করে ফেলেছে, বুথ দখল করে ফেলছে, তারা কোনো রকম রিয়াকশনে যান নাই। এবং তাদেরকে সেই ক্ষমতাও দেওয়া হয়নি। আর যেটুকু ক্ষমতা দেওয়া ছিল সেটুকুকে সেনাবাহিনী বলেন বা অন্যান্য স্ট্রাইকিং ফোর্স বলেন, সেগুলিকে তারা কিনে ফেলেছিল। আপনার এটা তো পেপারে আমরা দেখেছি যে এক একটা ভোট হয়েছে যেখানে যারা কর্মরত ছিলেন তাদের প্রত্যেকের হাতে প্রচুর পরিমাণ অর্থ সেদিনই হস্তান্তর করা হয়েছে। সো এইখানে শেখ হাসিনার বা স্বৈরাচারী তাদের যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে তারা যে কোনোভাবে তারা জয়লাভ করবে কিংবা তারা আসনগুলি নিয়ে নেবে। আপনি দেখেন যে 2014-তে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জিতেছেন। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কি আছে? অধিকাংশ আসন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়, সেটি কি ইলেকশন হিসেবে অ্যাকসেপ্ট করবার কোনো সুযোগ আছে নৈতিক জায়গা থেকে? আইনি জায়গা থেকে? নৈতিক জায়গা থেকে আপনি করবেন না। এবং এটার জন্য আপনার ওই 2014-এর ইলেকশনের পরেই আপনার ইউনাইটেড নেশনস, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে আপনার বড় বড় দেশের এবং বড় বড় মানুষ তারা আপনার এটার বিরুদ্ধে বলেছেন যে এটা গ্রহণযোগ্য না। এবং 206 জন যে বিশিষ্ট নাগরিক বিশ্বের, তারাও এটা নিয়ে বলেছিলেন যে এই নির্বাচন গ্রহণযোগ্য না। তার মধ্যে ছিলেন বারাক ওবামা, তারপরে আপনার হিলারি ক্লিন্টন এবং আরও অন্যান্য বড় বড় মানুষ, নোবেল লরিয়েটরা বলেছেন বিভিন্ন সময়। এইটার গ্রহণযোগ্যতা তো শূন্য কোঠায় ছিল। এবং এইটা আইনগতভাবে আপনি ওইটাকে করতে পারেন যে না এটা আইনগতভাবে সঠিক ছিল কিনা। আইনের দিক থেকে বা সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্ন যদি তোলেন তাহলে সেটা হয়তো ঠিক ছিল। আপনার মনে আছে কিনা আমি জানি না, 2014 সালের ইলেকশনের পরে যেদিন ওই ইলেকশনের ফলাফল হলো, তখন শেখ হাসিনা তার গণভবনের বাইরে লনে বসে বলেছিলেন যে এই নির্বাচনটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা নির্বাচন, আমরা অবিলম্বে 3 মাস 6 মাসের মধ্যে আমরা একটা যথার্থ নির্বাচন করব। এই কথা শেখ হাসিনা নিজে মুখে বলেছেন এবং এটা এই বিটিভি সহ সব সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। কিন্তু পরে যখন তিনি দেখলেন যে আসলে মানুষ মেনে নিছে, তাহলে অযথা ঝামেলার মধ্যে যাবো কেন, আবার ভোট চুরি করতে হবে, তার চেয়ে আসি চলুক। এই যে চলুক এই প্রসেসটা উনি চালিয়ে গেলেন হলো 15.5 বছর। এটাই দুর্ভাগ্য। এখানে গ্রহণযোগ্যতার প্রশ্ন ছিল না, এখানে আইনগত বৈধতার প্রশ্ন ছিল না। এটা ছিল ওনার মুখের ভাষাই তো, যেটা আমার বাবার দেশ, আমার বাবা স্বাধীন করছেন, এটা আমার দেশ, অতএব এখানে আমি যা ইচ্ছা তাই করব, তাই করেছেন। সাকিব আনোয়ার, একই বিষয় আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ইভিএম, সেনাবাহিনীর ক্ষমতা এবং বিগত 3টি নির্বাচন। শেখ হাসিনার আমলে তো যে 3টা নির্বাচন 2014, 18 এবং 2024, এগুলো তো আসলে কোনো নির্বাচন ছিল না। ফলে এখানে আসলে কোনটা আইনগত ভিত্তি আছে বা 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়ে গেল, সেটাকে আমরা আসলে মেনে নিব কিনা, আন্তর্জাতিকভাবে তার স্বীকৃতি আছে কিনা, জিয়া বলছেন এক ধরনের আইনি ভিত্তি থাকলেও থাকতে পারে। হ্যাঁ, আইনি ভিত্তি যেটা সাংবিধানিকভাবে, তো এটাকে আপনি অবৈধ বলতে পারছেন না। কিন্তু আপনি যে নৈতিক জায়গা থেকে যদি বলেন কিংবা আন্তর্জাতিক বা দেশের ভেতরে মানুষের ইলেকশনের মানদণ্ডে এটাকে আসলে কোনো নির্বাচন বলা যায় না। যে কারণেই তো শেখ হাসিনা বাধ্য হয়েছিলেন সেদিন বলতে যে আমরা 1 বছরের মধ্যে
মানে সর্বোচ্চ 1 বছর সময়ের মধ্যে তিনি আর একটা নির্বাচন তারা করবেন, কিন্তু সেই নির্বাচনের দিকে তারা আর হাঁটেননি। কারণ তারপর মূলত শেখ হাসিনা 2014 সালে বলেন, 18-তে বলেন বা 24-এ নির্বাচনের যে আয়োজনটা করেছেন, এটা তো জাস্ট একটা ফর্মালিটিস, যার মধ্য দিয়ে যেটা জিয়া ভাই বলছিলেন যে বাবার দেশে তিনি ক্ষমতায় থাকবেন, তিনি সেটা পরিচালনা করবেন এবং যেভাবে ইচ্ছা পরিচালনা করবেন সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য এই নাটকগুলো মঞ্চস্থ করা হয়েছে। আসলে এখানে নির্বাচন বলে তো আসলে কিছু হয় নাই। 153 জন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোক, কিংবা 2018 সালে রাতেই বেলায় ভোট হয়ে যাক, কিংবা 2024 সালের যে ডামি নির্বাচন, কিংবা সেখানে আপনার সেনাবাহিনীকে মোতায়েন না করে, সেনাবাহিনীকে কোনো ধরনের ক্ষমতা না দিয়ে স্ট্রাইকিং ফোর্স বলে সেটাকে মানে পাশ কাটিয়ে যাওয়া, এবং বিভিন্ন সময় তো আমরা দেখেছি যে আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক তাদেরকেও আসতে এক ধরনের বাধা দেওয়ার যে যে তাদের যে সংস্কৃতিটা ছিল সেখান থেকে তিনি বের হন নাই, কারণ তিনি আসলে কোনো কিছু কেয়ার করতেন না। এবং যেটা হয়েছে 2008 সালের পরে 2009 তিনি যখন সরকার গঠন করেছেন, তারপরে তিনি বুঝে গেছেন 14 সাল আসতে আসতে যে জনগণের ভোটে তিনি আর ক্ষমতায় আসতে পারছেন না, ফলে অন্য কিছু ভাবার আর তার কোনো সুযোগ নাই। কারণ তিনি যেহেতু ক্ষমতাটা কন্টিনিউ করতে চান এবং তিনি জানেন জনগণ তাকে ভোট দেবে না, ফলে তার হাতে আর কোনো অপশন ছিল না, তাকে এভাবেই যেতে হবে। ফলে আন্তর্জাতিকভাবে যেটা ভাই বলছিলেন যে 206 বিশিষ্ট নাগরিক সারা পৃথিবী থেকে তারা হিলারি ক্লিন্টন, বারাক ওবামা তারা এর প্রতিবাদ জানিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন যেমন জাতিসংঘ পর্যন্ত এটার বিরোধিতা করেছে, বিভিন্ন দেশ এটার বিরোধিতা করেছে, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ তিনি জানেন তার হাতে একটাই অপশন আছে এবং এভাবেই তাকে যেতে হবে। এই কারণে তিনি এটা কন্টিনিউ করতে করতে 2024 সাল পর্যন্ত চলে এসেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে তাকে ঠেকাতে পারিনি, থামাতে পারিনি, এবং সেই ঠেকাতে কেন পারিনি এ বিষয়ে এরকমই একটি সংবাদ আছে। 2012 সালে ফরমালিন মুক্ত রাজনীতির আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিলেন ডক্টর কামাল হোসেন। এরপরে আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট, অনেকগুলো রাজনৈতিক দল মিলে রাজনীতি বা একটি নির্বাচনী অংশ নিতে দেখেছি। তিনি কি ফরমালিন মুক্ত করতে এসেছিলেন না বিষের পেয়ালা হাতে এসেছিলেন? 2014তেই আসলে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, কারণ ওই জনগণের যে সার্বভৌম অধিকার, যে ভোটাধিকার, সেটা সে প্রয়োগ করেনি এবং তার মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে যা রাষ্ট্র পরিচালনা করছে, একটা আইনসভা হয়েছে যেখানে জনগণের পক্ষ থেকে রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করছেন তথাকথিত আইন প্রণেতারা। ফলে তখন থেকেই তো আসলে গণতন্ত্র এই দেশে আর নাই। আর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 2018 সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল, ব্যাপারটা তো ঠিক এমন না, এটা নানান পরিক্রমায় আসলে শেষ পর্যন্ত মানে কে নেতৃত্ব দিবেন। ফরমালিন মুক্ত রাজনীতির ঘোষণা দিয়েছিলেন। রাজনীতিতে উনি ফরমালিন বলতে কি বুঝিয়েছেন, ওনার আগমনটা এবং ওনার প্রস্থানটাও কিন্তু একটু ভিন্ন রকম। হ্যাঁ, 2018 সালের ব্যাপারটাও কিন্তু একটু, উনি নিজে ইলেকশনে পার্টিসিপেট করেন না 2018 সালে, এবং অথচ জাতীয় ঐক্য ফ্রন্টে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। ইনফ্যাক্ট জাতীয় ঐক্য ফ্রন্টে যে দলগুলো ছিল সেখানে সবাই ওনার উপরে আস্থাও রেখেছিল। হ্যাঁ, গণফোরাম ছিল, বিএনপি ছিল, সেখানে আমার দল নাগরিক ঐক্য ছিল, জেএসডি ছিল, না জামায়াতটা ছিল হচ্ছে বিএনপির সাথে, তাদের তখন তাদের 20 দলীয় জোট ছিল তখন, সেটা আলাদা একটা জোট, ওটা বিএনপির সাথেই, মানে ইনফ্যাক্ট বিএনপি যে এসেছে সবাই তার জোটকে নিয়ে এসেছে আর কি, কিন্তু ওখানে বিএনপি আসলে মূলত ছিল জাতীয় ঐক্য ফ্রন্টে। তো আসলে আমরা সবাই মিলেই তো তার উপর আস্থা রেখেছিলাম, সেখানে বিএনপি তার উপর যেভাবে আস্থা রেখেছিল, নাগরিক ঐক্য আমরাও আস্থা রেখেছিলাম যে নেতৃত্বের জায়গায় তাকে রাখার। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে শুধুমাত্র ডক্টর কামাল হোসেন একা সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাপারগুলো তেমন তো না, আসলে সবাই মিলে সিদ্ধান্ত নেন। যেমন হচ্ছে আপনার ধরেন শেখ হাসিনা তখন সংলাপের জন্য ডেকেছিলেন, রাজনৈতিক দল গিয়েছিলেন, বাবার নামে কসম করেছেন। আমার বাবা বঙ্গবন্ধুর উপরে তিনি বলেছিলেন যে বিশ্বাস করেন আমাকে, আমি কেমন ভোট করব, একটা ভালো ভোট করি বলেছিলেন। এখন শেখ হাসিনাকে কিভাবে ভরসা করা যায় এটা আসলে আমাদেরকে সে সময় ভাবা উচিত ছিল। যেটা জিয়া ভাই বলছিলেন যে 2014 সালের সেই তথাকথিত নির্বাচনের পরে ওই দিনই তো তিনি বলেছিলেন যে আমি 1 বছরের মধ্যে আরেকটা নির্বাচন করব, তারপরে তিনি নির্বাচন করেন নাই, তারপরে ওই নির্বাচন না করার পরে তো 2018 আসলো। ফলে তার উপরে আরো একবার ভরসা করাটা এটা আমাদের একটা বড় ধরনের ভুল ছিল। মানে কি 18 নির্বাচন ছিল 20, 2018 সালে নির্বাচনে অংশ নেওয়ার আবার অন্য বাধ্যবাধকতার ব্যাপার ছিল। তো আসলে ধরেন বিএনপির কথা যদি বলেন, তাহলে বিএনপি আসলে ওই নির্বাচনটা অ্যাভয়েড করতে পারতো না। ওই যে কিছু আইনগত ব্যাপার যেগুলো থাকে, সাংবিধানিক আরপিও বিশেষ করে আপনার নির্বাচন যদি তারা না করেন তাহলে নিবন্ধন নিয়ে আবার একটা জটিলতা তৈরি হবে। ফলে কিছু জায়গায় তো শেখ হাসিনা ধরেন আপনাকে বাধ্য করেছে যে আপনি এর বাইরে আসলে যেতে পারবেন না।
ফলে বাধ্য করার কারণে বিএনপির আসলে ওইবার নির্বাচন বর্জন করার কোনো সুযোগ ছিল না। তাকে কোনো না কোনো ফর্মে ওই নির্বাচনে হয় অংশ নিতে হবে, আর নাহলে রাজনৈতিকভাবে সেটাকে প্রতিহত করতে হবে। কিন্তু রাজনৈতিকভাবে সেই সময় প্রতিহত করার মতো অবস্থা ছিল না। সেটা এমন না যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যদি বিএনপির কথাই বলেন, বড় দল হিসেবে বিএনপির ব্যর্থতা আপনি এখানে আসলে বলতে পারেন না সরাসরি, বা অন্যান্য রাজনৈতিক দলের ব্যর্থতা বলা যায় না, কারণ যেভাবে নিপীড়ন নিষ্পেষণ হয়েছে এবং স্বৈরাচার কি করে, আপনাকে তো নিপীড়ন করে নিষ্পেষণ করে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে হয় আপনি কিছু একটা করতে বাধ্য হবেন, আর না হলে আপনি পার্টিসিপেটই করতে পারবেন না ওই প্রক্রিয়ার মধ্যে। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, আপনি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, আপনি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে হয় পার্টিসিপেট করতে পারবেন না, অথবা আপনি পার্টিসিপেট করতে বাধ্য হবেন, কিন্তু তারপরেও সে ফলাফল তার দিকে নিয়ে যাবে। শেখ হাসিনা সেটাই করেছিল, এবং তার ফলে বিএনপি যেমন একটা বাধ্যবাধকতা ছিল নির্বাচনে অংশ নিতে হবে, অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল, যেমন আমার দল নাগরিক ঐক্য জাতীয় ঐক্য ফ্রন্টের অংশ ছিল, আমরা সবাই মিলে ভেবেছিলাম যে হয়তো এবার যদি দাঁড়াই আমরা, অন্তত নির্বাচনের যে জোয়ার, সেই জোয়ারের মধ্যে জনগণ আমাদের পাশে এসে দাঁড়ালে তখন হয়তোবা আমরা ফ্যাসিবাদের মোকাবেলাটা করতে পারবো, কিন্তু করতে পারিনি। কিন্তু আমাদের লড়াইটা তো জারি ছিল। 18 সালের নির্বাচনের পরেও আমাদের লড়াই জারি ছিল। 2024 সালে আমরা যখন নির্বাচনটা বয়কট করলাম, সেটা একটা লড়াইয়ের অংশ, এবং এই লড়াইয়ের পরিক্রমায় কিন্তু 2024 সালের জুলাই আগস্ট এসছে। হঠাৎ করে তো জুলাই আগস্ট, হ্যাঁ, জাস্ট পরিণতি, ওটা হচ্ছে পরিণতি। ফলে 18 সালে নির্বাচনে অংশ নেওয়া, এবং সেই অংশ নেওয়ার মধ্য দিয়ে যেটা যে পুরোপুরিভাবে গণতন্ত্রের মৃত্যু ঘটানো শেখ হাসিনার, ওর মধ্য দিয়ে কিন্তু তিনি 2024 সালে তার যে নিয়তি, সেই নিয়তিটা ওখানে লিখেছেন। ফলে পুরো প্রসেসটার ভেতর দিয়ে আসলে তার নিয়তিটা লেখা হয়েছে। জি সাকিব, আপনার কাছে আবারও আসবো একই বিষয়ে। জিয়া ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। 2018 নির্বাচন, তো এই নির্বাচনটা নৈতিক দিক দিয়ে কি সেটা বিষয় না, কিন্তু এই নির্বাচনটা ধরেন বাংলাদেশ এবং বিশ্বে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার যে নির্বাচন নিয়ে প্রহসন করা, সেই জিনিসটাকে পরিষ্কারভাবে তুলে ধরেছিল। এবং আন্তর্জাতিক যে পর্যবেক্ষক, যারা বিদেশি পর্যবেক্ষক, তারাও কিন্তু অনীহা প্রকাশ করেছে। তারা তো আসেনি নাই, বড় কোনো দেশ থেকে আসেন নাই, এবং তারা নির্বাচনী নাটক, এটি মন্তব্যটি এরকম ছিল। হ্যাঁ, বড় বড় যে ইউরোপীয় ইউনিয়ন, ইউনাইটেড নেশনস, এসব জায়গা থেকে যারা পর্যবেক্ষক আসেন, তারা কেউ আসেন নাই। আওয়ামী লীগ একটা ভাড়াটে পর্যবেক্ষক দল বানাইলো, কানাডার এক ভদ্রমহিলা, যিনি বেড়ানোর কথা বলে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, টিকিট দিয়ে হোটেল 5 স্টারে রেখে, এইগুলি দিয়ে করছে। আর এখানে আমাদের ছিল আপনার ওই যে আমাদের জানি পপ টপ, এইসব যে মানে সংগঠন, প্রতারক সংগঠন, এরা এই জিনিসগুলিকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। বেসিক্যালি এটা বৈধ না। এই নির্বাচনটাতে একটা খুব সুন্দর জিনিস হয়েছিল যে শেখ হাসিনা কি, এই জিনিসটা সারা বিশ্ব জেনে গিয়েছিল যে দিনের ভোট, মানে দিন হওয়ার আগে ভোট বাক্স ভরা। আপনার ওই যেদিন আমাদের ভোট হয়, সেদিন সকালেই বিবিসি থেকে একটা ভোট বাক্স স্টাফিং করা কমপ্লিট, সেটা ছবি দেখিয়ে তারা বলেছিল যে এটা। এবং আপনার পরবর্তীতে দেখবেন যে শেখ হাসিনার শাসনামলেই জাপানের বিদায়ী রাষ্ট্রদূত, তিনি বলেছিলেন যে তিনি বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই রাতের বেলা ভোট তিনি কোথাও দেখেন নাই। সো এই জিনিসগুলি মানে আমাদের কাছে এখন মনে হয় যে এটা হাস্যকর জিনিস, আসলে হাস্যকর না। এই জিনিসটা ছিল যে এটাই বাস্তবতা, হ্যাঁ, বাস্তবতা ছিল। এবং শেখ হাসিনার স্বৈরাচারী সরকার যে এই দেশে কোনো ধরনের মানে জনমত প্রতিষ্ঠিত বা প্রতিফলিত হয়, এ ধরনের কোনো নির্বাচন করতে অক্ষম ছিলেন বা করবেন না, সেই জিনিসটা পরিষ্কার হয়েছিল এই 2018 নির্বাচনের মাধ্যমে। 24 নির্বাচনে কারো আগ্রহ ছিল না, এবং আপনার ভোটারদেরও আগ্রহ ছিল। হ্যাঁ, কারো আগ্রহ ছিল না। এবং আপনি ওই সময় যে ডয়চে ভেলের সাংবাদিক খালেদ মহিউদ্দিন, তিনি এসে বলেছিলেন যে 2% মতো ভোট হয়ে পড়েছে। তো 2% ভোট যদি পড়ে, আওয়ামী লীগের তো তার চেয়ে বেশি সমর্থক রয়েছে বাংলাদেশে। মানে একজন ব্রিটিশ পর্যবেক্ষক 24 নির্বাচনে, আমি তখন একেবারে প্রফেশনাল রিপোর্টার, তো ওই নির্বাচনে আমারও দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে 24-এ। তো একজন ব্রিটিশ অবজারভার, জেজ কোলসন, তিনি বলেছিলেন, আই ফাউন্ড হিয়ার দ্য নর্থ কোরিয়া মডেল। এই জিনিসটা তখন বেশ ভাইরাল হয়েছিল। হ্যাঁ, এটা তো নর্থ কোরিয়া মডেল তো আছে। এছাড়া 24 নির্বাচন তিনি এভাবে মন্তব্য করেছিলেন। সব পক্ষের একই লোক ভোটার, হ্যাঁ, যে ভোটারদের বাধাও দেয়া হচ্ছে যারা, আবার ভোটও তাদেরকে দিয়ে দেওয়ানো হচ্ছে। এখানে আরেকটা, উনি তো অনেক মানে সূক্ষ্মভাবে কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু বেশি সূক্ষ্ম করে সব ধরা পড়ে গেছে। উনি ইয়ে করেছেন যে ভোট কেন্দ্রের সামনে একটা লাইন দাঁড়ায় আছে, সে লাইন মুভ করে না,
কারণ ভোট দিয়ে চলে গেলে তো ওই লাইন 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা করতে দেন না, ওরা দাঁড়ায় থাকবে। এটি হলো ওনাদের সাথে কন্ট্রাক্ট যে তোমরা সারাদিন দাঁড়ায় থাকবা। ওই যে একটা তখন ভাইরাল হয়েছিল না যে ঘুরতে কি করতে যেন আসছে মহিলারা, এই যে এটা একটা ফার্সে পরিণত করেছিলেন আমাদের নাগরিক অধিকার, নির্বাচনটাকে নির্বাচন ব্যবস্থাটাকে একদম মানে ফার্স, মানে এটা একটা প্রহসন বানিয়ে ফেলেছিলেন যে মানুষ সেই নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ কি ফিরেছে অভ্যুত্থান পরবর্তী সময়? আমার তো মনে হয় ফিরেছে। কি কারণে ফিরেছে আমি বলি আপনাকে, যে এই যে এখন দেখেন আমাদের বাংলাদেশে বড় রাজনৈতিক দল যেটাকে বলা হয় সেটা হলো যে বিএনপি, তারা চাচ্ছে, তীব্রভাবে চাচ্ছে যে নির্বাচনটা হোক। এটার সাথে রয়েছে আপনার ধরেন আরো অনেকগুলো রাজনৈতিক দল, আপনার 2-1টা রাজনৈতিক দল। জনগণ কি চাচ্ছে? অফকোর্স জনগণ চাচ্ছে, কারণ আমি নিজেই তো একজন জনগণ, এবং আমি চাই যে আমি যে ভোটটা 2014-তে দিতে পারি নাই, যে ভোটটা আমি 18-তে দিতে পারি নাই, 24-এ দিতে পারি নাই, আমি একটা আমার ভোটিং রাইট দিব না, ভোটিং রাইট আছে সেটা আমি ব্যবহার করবো না। আমার ছেলে, তার বয়স 34 বছর, সে বাংলাদেশে কোনোদিন ভোট দিতে পারে নাই। আপনি চিন্তা করেন যে এটা কি দুর্ভাগ্যজনক। মানে রাষ্ট্রের সাথে তার সম্পর্কই হয়নি। না, রাষ্ট্রের সাথে সম্পর্ক হয়নি তো, বিকজ রাষ্ট্রের সাথে তো সম্পর্ক শুধু আমি তার কাছ থেকে নিব আর আমি সে আমাকে দিয়ে যাবে এরকম না, কিংবা সে শুধু চুক্তি সম্পাদন হতে হবে। হ্যাঁ, চুক্তি এটা যে আমরা তাকে ট্যাক্স দিব, ট্যাক্সের বিনিময়ে আমরা কিছু সেবা পাবো, এবং আমরা আমাদেরকে কারা শাসন করবে, আমাদের ভালো মন্দ কারা নির্ধারণ করবে, সেই মানুষগুলিকে আমরা সিলেক্ট করব, যে এই মানুষগুলির উপর আমার আস্থা আছে, এই মানুষগুলিকে আমি বিশ্বাস করি যে তারা আমার ভবিষ্যৎকে মঙ্গলজনক করবে, ভবিষ্যৎকে আরো অর্থবহ করবে। এই জিনিসটা তো আমরা করতে পারি নাই। এই যে গত 16-17 বছরে কারা আমাদের এমপি ছিল সেটাই ঠিক মতো জানি না, যে এরা কারা এমপি ছিল, কবে ভোট হয়েছে। হ্যাঁ, এবং যারা ভোট টোট নিয়ে আপনার ধরেন খুব বেশিভাবে চিন্তা করেছেন, তারা যখনই এই প্রসেসের বিরোধিতা করেছেন, তাদেরকে নাজেহাল করা হয়েছে, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এই যে সাকিব আনোয়ার, ওনাকে আপনার লাঞ্ছিত করেছে না এরা, এই ভোট নিয়ে কথা বলতে, যে আমার বাবাকে নিয়ে আমি ভোট দিতে গিয়েছি, তখন হলো সিটি কর্পোরেশন ইলেকশন বোধহয়, আমার বাবাকে পর্যন্ত তারা লাঞ্ছিত করার চেষ্টা করেছে, আমাকে করেছে। এবং আপনার বাবা তো বেশ পরিচিত একজন মানুষ, সম্মানিত মানুষ, তাকে পর্যন্ত ছাড়। হ্যাঁ, না, এই পরিচিত মানুষ দেখে তো তার উপর যদি ধরেন আমার মতো অপরিচিত মানুষ হতো, তাহলে পরে এটা বিষয় দিয়ে বিদায় করে দিত। হ্যাঁ, সেটাই এটা বিষয় হতো না। এই জন্য বললাম যে আমাদের অধিকারটাকে ওরা মানে একদম মানে ভুলুণ্ঠিত করে ফেলেছিল। এটা সাধু ভাষায় বলতে গেলে, আর বলতে এমনি প্রচলিত ভাষায় বলতে গেলে বলতে হবে যে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সাকিব আনোয়ার, আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই, সেটি হচ্ছে যে ভোটের বিষয় তো গেল, 23 সালের একটি সংবাদে আমরা দেখছি সর্বত্র হেলমেট বাহিনীর আতঙ্ক। এই হেলমেট বাহিনী কিন্তু এখনও আছে। কয়েকদিন আগে আমরা দেখলাম জুলাই স্মৃতি যে মনুমেন্ট করা হয়েছে মিনার, সেগুলোতে আগুন দিচ্ছে যারা, তারা হেলমেট পরা। কয়েকদিন আগে দেখলাম মিরপুরে একজনকে গুলি করে হত্যা করা হচ্ছে প্রকাশ্যে, দোকানের মধ্যে ঢুকে, তারাও হেলমেট পরা। আবার দেখছি যে রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে আগুন দিচ্ছে হাসিনার রায়ের পরে, তারাও হেলমেট পরা। হেলমেট আতঙ্ক তো গেল না, কারা এরা? শেখ হাসিনার আমলে যারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করার জন্য বা শেখ হাসিনার বক্তব্যের পক্ষে দাঁড়ানোর জন্য কাজ করেছে, তারা হেলমেটধারী ছিল, সেটা তো আমরা জানি। বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগের নাম আসে। তারা নিয়মিত আমাদের যে বাহিনী আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, যখন কোথাও মানে বিরোধী দলের উপরে দমন পীড়ন চালাতে যেত, তখন তাদের অক্সিলারি ফোর্স হিসেবে এই হেলমেট বাহিনী থাকতো। এবং আমরা পরিষ্কার দেখতাম, ইনফ্যাক্ট গণমাধ্যমে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আছে, পুলিশের সাথে হেলমেটধারী, তারা আসলে পুলিশ কোনো ফোর্সেরই তারা না, কিন্তু তারা তাদের সাথে দায়িত্ব পালন করছে একরকম। অর্থাৎ বিরোধী দলের উপরে দমন পীড়ন চালানোটাই তো আসলে দায়িত্ব ছিল একটা সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। তো তখন আমরা দেখেছি। এবং এখন যেটা হয়েছে যে হাসিনার পক্ষে যে আগুন দেওয়া হচ্ছে, কিংবা মনুমেন্ট যেটা বলছেন যে জুলাই স্মৃতি মনুমেন্টে, সেখানে আগুন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গুলি করে মানুষ মারা হচ্ছে, এখনো একটা অস্থিরতা। সবার মাথায় হেলমেট, সবার মাথায় হেলমেট। হেলমেটটা হচ্ছে তার পরিচয় গোপন করবার জন্য এই হেলমেট তারা পরেছেন। তো আমাদের কাছে আরো কিছু ধরেন অ্যালার্মিং ব্যাপার আছে, সেটা হলো হেলমেটের পেছনের মুখগুলো আসলে কারা ওই সময়ে। আমি যদি শেখ হাসিনার ওই স্বৈরাচারী শাসন আমলের কথা বলি, হেলমেটের পেছনের মুখগুলো কারা তা তো আমরা জানি না, হেলমেট পরা যেহেতু ছিল। এখন ওই সময় ধরেন ছাত্রলীগের সাথে ছিলেন, যুবলীগের সাথে ছিলেন, তারা এখন পরবর্তী যে 2024 পরবর্তী যে বাংলাদেশ,
এই বাংলাদেশেও আমরা তাদেরকে আবার নানান পরিচয়ে আমরা আবার বিভিন্ন জায়গায় দেখছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা ধরেন একটা ডিফারেন্ট বয়ান বা রেটরিক তৈরি করেছেন যে আমরা এক ধরনের কৌশল হিসেবে সেখানে ছিলাম, আমাদের রাজনীতিটাকে বাঁচিয়ে রাখবার জন্য সেখানে ছিলাম, বা আমরা যেটা আসলে চাই সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য সেখানে ছিলাম, কিংবা নিপীড়ন নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানে অবস্থান করেছি কৌশলগত কারণ। হেলমেটের পেছনের যে মুখগুলো, সেই মুখগুলো যে তাদের না সেটা তো আমরা বলতে পারি না। এটা আমাদের জন্য এখন নতুন একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে যে কেউ এসে যদি আপনাকে বলে যে আবার কৌশলে ওইদিকে ছিল, আসলে কৌশলে ওইদিকে ছিল, আবার এখন এখন সবাই আবার কৌশলে ওইদিকে ছিল কি আবার হ্যাঁ, আবার এখন একটা বিষয় হলো যে তাহলে আমাদেরকে আবার এটা একটা নতুন করে কনফিউশন তৈরি করে আমাদের মধ্যে, সেটা হলো যে এখন আবার যারা আছেন তারা আবার ওই পক্ষের কেউ কিনা যে কৌশলগত কারণে এখানে আছেন। ফলে এই যে কৌশলগত যে যেটাকে সাধারণত যেটাকে ভাই বললেন যে সাধুরীতিতে বললে একরকম আর চলিত ভাষায় বললে একরকম, তো চলিতভাবে আমরা যেটাকে গুপ্ত রাজনীতি বলছি আর কি, যে গুপ্তভাবে একটা জায়গায় থাকা এবং সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসা এবং তারপরে নিজেদেরকে বিপ্লবী হিসেবে উপস্থাপন করা, কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে এই মুখগুলো কি হেলমেটের পেছনে ছিল। আবার এখন যারা হেলমেট ছাড়াই আসলে প্রকাশ্যে আছেন তারাই ওই হেলমেট ধারীদের অংশ হিসেবে আবার এখানে আছেন কিনা, এটা একটা কনফিউশনের ব্যাপার। ফলে হেলমেট বা গুপ্ত হেলমেট ব্যাপারটা কেন করা হয়েছে, পরিচয় গোপন করা, ফলে পরিচয় গোপন করার ব্যাপারটাকে তো আমরা ভয় পাই। শেখ হাসিনার আমলে হেলমেট বাহিনী আমরা বলতাম, হেলমেট বাহিনী, এখন কি বলবো, এখন আমরা ওই হেলমেট বাহিনী, আগে তারা বাহিনী হিসেবে ছিল, এখন তারা একজন দুজন তিনজন পাঁচজন সর্বোচ্চ 10 জন গিয়ে হয়তো কোথাও আগুন লাগাচ্ছে, কাউকে গুলি করছে। তখন বাহিনী ছিল একটা বড়, এখন ফোর্সটা ছোট ছোট হয়ে কাজ করছে। কিন্তু আমাদের মূল কনসার্নের জায়গাটা তো হচ্ছে যে পরিচয় গোপন করে এই কাজগুলো করা। ফলে যারা পরিচয় গোপন করে এই কাজগুলো করেন বা রাজনীতিতে যারা এই ধরনের গোপনীয়তাকে কৌশল মনে করেন, গুপ্ত অবস্থায় সরাসরি বলতে গেলে রাজনীতি করার কৌশল মনে করেন, তাদের এই কৌশলটা আবার কখনো আমাদের উপরে মানে ব্যাকফায়ার করে কিনা, আত্মঘাতী হয়ে যায় কিনা। কারণ এখন তো ছাত্রলীগ যুবলীগের কেউ কেউ তারা দাবি করতে পারেন যে না আমরা তো বিপ্লবী, আমরা তো আছে, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, বলতেই পারেন। কারণ অনেকে বলছেন, আমি বলছি না যে যারা বলছেন তারা কেউই আসলে লড়াইটা করেন নাই, হতে পারে কেউ করেছেন, কিন্তু 5 জন এটা বলে যখন আপনার মেইন স্ট্রিমে চলে আসছে, তার সাথে আরো 50 জন মেইন স্ট্রিমে চলে আসছে না, সেটা তো আপনি বলতে পারবেন। ছাত্রলীগ যুবলীগের মধ্যে সবাই যে কৌশল হিসেবে ওই জায়গায় থাকেনি তারই বা প্রমাণ। সেটাই এখন বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে যে শেখ হাসিনা আবার কবে বলে বসেন যে আমি মূলত গণতন্ত্রের পক্ষে ছিলাম, এখানে দেশে আরো বড় ধরনের কিছু একটা খারাপ পরিস্থিতির দিকে যেতে পারতে কারণে কৌশলগত কারণে উনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, এমন যদি বলে বসে তখন আমরা আসলে কি অ্যাকসেপ্ট করবো কিনা। কারণ কাউকে কাউকে তো আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছি এবং অনেক বড় জায়গায় নিয়ে তাদেরকে বসিয়ে ফেলেছি। ফলে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। জি ভাই, আপনি তো নিরাপত্তা নিয়ে বিশ্লেষণ করেন, একটু গবেষণা করেন। সাকিব আনোয়ার যেটি বললেন যে কৌশল হিসেবে কবে আবার শেখ হাসিনা বলে ফেলে যে এটা বলা বিচিত্র না। আমাদের যে ফিউচার পলিটিক্সে আমাদের জন্য কি এটা এক ধরনের থ্রেট কিনা? এটা অফকোর্স থ্রেট। এখানে প্রথমে আমি এটা নিয়ে বলি যে হেলমেটটা হলো কি আপনার, এটা দুইটা কোনোটেশন। একটা হলো যে আপনার এরা অর্থনৈতিক দিক থেকে মানে উঁচুতে, সাধারণ মানুষ হেঁটে চলাচল করে, রিক্সা চড়ে, তারা মোটরসাইকেলে, বিকজ তাদের তখন বিপুল পরিমাণ অর্থবিত্ত তারা উপার্জন করেছে, এটা একটা। আর 2 নম্বরটা যেটা এখনো পার্টিনেন্ট গুরুত্বপূর্ণ খুবই, সেটা হলো যে আপনার কোভিডের পর থেকে যে মাস্ক ব্যবহার শুরু হয়েছে এবং হেলমেট, এই দুটো জিনিস পড়লে একটা মানুষকে আসলে চেনা সম্ভব। এই যে আপনি দেখেন যে নিয়মিত এখন যে হত্যাকাণ্ডগুলো যে হচ্ছে, এই চিটাগাঙে হয়েছে, গত কয়েকদিন আগে যে ঢাকাতে হলো একজন, হ্যাঁ, তো এই হত্যাকাণ্ডগুলি এগুলি করছে মুখ ঢাকা মানুষ। এখন সাকিব যেটা বলেছেন যে এরা কারা, তাদের পরিচয়গুলো হলো গোপন, এবং এই গোপন মানুষগুলি এক এক সময় এক এক রাজনীতির কথা বলছে, যে কৌশল। এখন আপনার কৌশল শুধু একটা রাজনৈতিক দলের মানুষই কৌশল করেছেন কেন? এই যে নাগরিক একটা পার্টির লোক কৌশল করেছে কিনা সেই সময় করেছে একটা পার্টি, স্বীকার করেনি। হ্যাঁ, মানে বললাম যে নাগরিক ঐক্যের এনারা বা বিএনপি কিংবা অন্য পার্টির লোকজন তো রাস্তায় মার খেয়েছে, তাদের উপরে নির্মম নির্যাতন হয়েছে, জেলে গেছে, অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু তারা সবাই তো ওই গুপ্ত রাজনীতি কিংবা নিজেকে রক্ষা করে আপনার পার্টিকে আগে নিয়ে যাব এরকম ফিলোসফিতে সাকিব ভাইদের মধ্যেও তো কৌশল হিসেবে থাকতে পারে এরকম। সেটা বললে পরে তো আপনার ধরেন যে একটা বের হয়েছে যে
আওয়ামী লীগের বা ছাত্রলীগের মধ্যে ছিল, তারা বের হয়েছে যে তারা ওইখানে গোপনে ছিল। বিএনপির মধ্যে এরকম আছে কিনা এটা কি আপনি জানেন? জানেন না তো? থাকতে পারে কেউ প্রশ্ন তোলেনি তাই বের হয়েছে। হ্যাঁ, এবং ওইরকম এবং নাগরিক ঐক্যের মধ্যেও তো থাকতে পারে, সব কেউ সব প্রশ্ন তোলেনি জায়গায় তাই থাকতে পারে যে বের হয়নি। আপনার কে যে এখন কোন রাজনীতি তার মনে আছে আর কোনটা বাইরে আছে, যে এই মুনাফিকের রাজনীতি, এইটা যে কে আছে এটা বলা খুব মুশকিল। তার মানে কি আমরা সবাই সবাইকে এখন সন্দেহ করব? এইটা হয় কি যে আপনার আসলে যে পয়েন্টটা উঠেছে তাতে তো সন্দেহ করাই উচিত। তাহলে আমরা কি করে সামনে আগাবো? এখানে আমাদেরকে দেখতে হবে যে একটা মানুষের যে তার রাজনৈতিক ঐতিহ্য বা ইতিহাসটা কি সেটা দেখতে হবে, এইসব জিনিসগুলো দেখতে হবে। এবং সবই তো কৌশল হতে পারে। এখন এইটার আসলে কোনো সলিউশন আমি জানি না। সাকিব ভাইয়ের কাছে কোনো সলিউশন আছে কিনা? 1 মিনিটে আমরা শেষ করব। পলিটিক্যাল ফিলোসফি আসলে বোঝা যায়। পলিটিক্যাল ফিলোসফি যদি আপনি কাউকে অবজার্ভ করেন তাহলে তিনি আসলে লুকোতে পারবেন না এটা। কিন্তু এই সন্দেহ সংশয়ের কারণে কিন্তু এখন একটু সংকট আমাদের মধ্যে দেখা দিচ্ছে। অবশ্যই, সেটাই তো বললাম যে এই সংকটটা আছে এবং আমরা একটা মানে পর্যায়ে পার হয়ে এসেছি। ওই সময় যদি আমরা রেস্ট্রিক্ট করতাম যে না, আপনি এখন এসে যে পরিচয় দিচ্ছেন আমি এটা অ্যাকসেপ্ট করি না, আপনি কেন আগে এই পরিচয়টা রিভিল করেন নাই, আপনি আগে একটা সময় ওখানে দায়িত্বে ছিলেন, আপনি এখন এসে বলছেন যে না আমি ওখানে দায়িত্বে ছিলাম কৌশল হিসেবে। সাকিব ভাই, আমাদের এখন সমাধান কিভাবে করব? এখন যা হয়ে গেছে তো হয়ে গেছে। এখন আমাদেরকে আসলে মানে একটু সতর্কতার সাথে পা ফেলতে হবে। এবং এই যেটা জিয়া ভাই বলছিলেন যে আমরা তো অনেক ক্ষেত্রেই দেখছি যে মানে যারা বের হয়ে আসছেন এখন, যে ওখানে ছিলেন, এখন আমি বের হয়ে এসে যিনি বিপ্লবী হয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে এখন যারা দেখাচ্ছেন, এমন কেউ কেউ যারা আগে ওখানে ছিলেন, তাদের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের এটা এই সতর্কতা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। অবশ্যই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আদার্স আমাদের সামনে যেভাবে বলছিলেন যে একটা দলের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, ফলে তাদের ক্ষেত্রে আমাদের একটু নজর রাখতে হবে যে তারা আসলে কি চাচ্ছেন। তারা যে এখন নতুন বাংলাদেশের কথা বলছেন, নতুন করে সবার সম অধিকার, মর্যাদা, ইনসাফের কথা বলছেন, এর পেছনে আবার কোনো কৌশল আছে কিনা, যেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ধন্যবাদ সাকিব ভাই, ধন্যবাদ জিয়া ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।